হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত। আজকে এইচএস ফিজিক্স এর কারেন্ট ইলেকট্রিসিটি ভিডিও নম্বর 09 বা পার্ট 9। আজকের ভিডিওতে আমরা তড়িৎ কোষের মিশ্র সমবায় সম্পর্কে পড়ব। তো আমি 7 নম্বর ভিডিওতে তড়িৎ কোষের শ্রেণী সমবায় এবং 8 নম্বর ভিডিওতে তড়িৎ কোষের সমান্তরাল সমবায় সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো যারা 7 এবং 8 নম্বর ভিডিও দেখোনি তারা কিন্তু আজকের ভিডিওটা দেখবে না, তাহলে তারা কিন্তু কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, 7 এবং 8 নম্বর ভিডিও দেখে নিয়ে তাহলে আজকের ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, এবার তড়িৎ কোষের মিশ্র সমবায়। আমরা তড়িৎ কোষের শ্রেণী সমবায় পড়েছি এবং তড়িৎ কোষের সমান্তরাল সমবায় পড়েছি, এবং উভয় ক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কিভাবে পাওয়া যাবে সে শর্ত আমরা নির্ণয় করতে পেরেছি। তো এবার প্রশ্ন হলো যে তড়িৎ কোষের মিশ্র সমবায় দরকার হলো কেন, বা মিশ্র সমবায় কি, তাই তো। তো দেখো, ধরি আমার কাছে n সংখ্যক সদৃশ কোষ আছে। ধরি আমার কাছে n সংখ্যক সদৃশ তড়িৎ কোষ আছে। সদৃশ বলতে যে তড়িৎ কোষের প্রতিটির তড়িৎ চালক বল একই এবং অভ্যন্তরীণ রোধ একই, এদের আমরা বলি সদৃশ কোষ। আগে আমরা এই টার্মটা ব্যবহার করেছি। তো ধরলাম যে হচ্ছে প্রতিটির তড়িৎ চালক বল ধরলাম ই, প্রতিটির তড়িৎ চালক বল ধরলাম হচ্ছে ই, আর প্রতিটার অভ্যন্তরীণ রোধ ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরলাম আর। ঠিক আছে, এবার আমার উদ্দেশ্য হচ্ছে আমি সার্কিট থেকে ম্যাক্সিমাম কারেন্ট পেতে চাই। তো তাহলে আমি শ্রেণী সমবায় যুক্ত করবো না সমান্তরাল সমবায় যুক্ত করবো। তো এবার আমি দেখি যে যদি n সংখ্যক সদৃশ তড়িৎ কোষকে, যার প্রত্যেকের তড়িৎ চালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ আর, এদের যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে মোট কারেন্ট কত হবে, আর সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করি তাহলে মোট কারেন্ট কত হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অসুবিধাটা কোথায় হচ্ছে। তো আমরা শ্রেণী এবং সমান্তরাল সমবায় রাশিমালা ইতিমধ্যেই পড়েছি। তো দেখো, যদি n সংখ্যক সদৃশ তড়িৎ কোষকে আমি হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত করি, যেমন এইভাবে আমরা পড়েছিলাম, এরকম n সংখ্যক আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ এভাবে, একটা নেগেটিভের সঙ্গে একটা পজিটিভ এভাবে যুক্ত আছে, এরকম n সংখ্যক আছে। তো তাহলে তুল্য তড়িৎ চালক বল কত হয়েছিল? তুল্য তড়িৎ চালক বল কত হয়েছিল আমাদের? মনে করে দেখো, n ইন্টু ই হয়েছে। যদি প্রতিটা তড়িৎ কোষের তড়িৎ চালক বল ই ধরে, তাহলে যতগুলো তড়িৎ কোষকে যুক্ত করা হয়েছে সেটা ইন্টু যে কোনো তড়িৎ কোষের তড়িৎ চালক বল এনই হয়েছিল। এবার তুল্য অভ্যন্তরীণ রোধ কত হয়েছিল? তুল্য অভ্যন্তরীণ রোধ কত হয়েছিল? n ইন্টু স্মল আর, প্রতিটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, এটা এসেছিল। এবার এই n সংখ্যক সদৃশ তড়িৎ কোষকে যদি আমি সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে এরকম ভাবে পজিটিভ প্রান্তগুলো একদিকের মেরুতে, আর হচ্ছে একদিকে মানে একটা নির্দিষ্ট বিন্দুতে, আর নেগেটিভ প্রান্তগুলো আরেকটা নির্দিষ্ট বিন্দুতে, ধরে ভাবে n সংখ্যক কোষকে আমি যুক্ত করেছি। তো তাহলে আমাদের তুল্য তড়িৎ চালক বল কত এসেছিল মনে আছে? প্রতিটার তড়িৎ চালক বল কত? ই। তাহলে এক্ষেত্রে তুল্য তড়িৎ চালক বল কত এসেছিল? আমি 8 নম্বর ভিডিওতে রাশিমালা নির্ণয় করে দেখিয়েছিলাম। কত এসেছিল? ই এসেছিল। মানে যদি অসংখ্য সদৃশ তড়িৎ কোষকে আমি সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে কি হবে? তুল্য তড়িৎ চালক বল বা মোট তড়িৎ চালক বল কি হবে? একটা তড়িৎ কোষে তড়িৎ চালক বলের সমান হয়ে যাবে। আচ্ছা, এবার এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য অভ্যন্তরীণ রোধ কত এসেছিল? রোধের ব্যাপারটা শুধুমাত্র শ্রেণী বা সমতলের ক্ষেত্রে যার নিয়ম সেটাই আছে। তাহলে কি হবে? n সংখ্যক রোধ যুক্ত আছে, প্রত্যেকের হচ্ছে অভ্যন্তরীণ রোধ আর। তাহলে কি হবে? তুল্য অভ্যন্তরীণ রোধ কত এসেছিল? r বাই n। আচ্ছা, এবার এই দুটোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখতে পাবো? যদি আমরা তড়িৎ কোষগুলোকে শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে কি হচ্ছে? তুল্য তড়িৎ চালক বল কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কত গুণ? n গুণ। যদি আমি 10টা তড়িৎ কোষকে যুক্ত করি তাহলে তুল্য তড়িৎ চালক বল 10 গুণ বেড়ে যাচ্ছে। কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে অসুবিধা কোথায় দেখো? অভ্যন্তরীণ রোধও কিন্তু n গুণ বেড়ে যাচ্ছে। মানে যদি আমি 10টা তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে তুল্য তড়িৎ চালক বল যেমন 10 গুণ বাড়ছে, অভ্যন্তরীণ রোধও কিন্তু 10 গুণ বাড়ছে। এবার অভ্যন্তরীণ রোধ বাড়লে কি হবে? হচ্ছে তড়িৎ প্রবাহ কমে যাবে, কিন্তু আমরা চাইছি সর্বোচ্চ প্রবাহ মাত্রা পেতে। আচ্ছা, এবার সমান্তরাল সময়ের ক্ষেত্রে দেখো,
আমি n সংখ্যক n সংখ্যক তড়িৎ কোষকে সমান্তরাল সময়ে যুক্ত করেছি, তাহলে তুল্য তড়িৎচালক বল কি হচ্ছে? E, মানে একটা তড়িৎচালক বলের সমান হয়ে যাচ্ছে। তার মানে তড়িৎচালক বল কি হচ্ছে? কমে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এবার কিন্তু তুল্য অভ্যন্তরীণ রোধ কত হচ্ছে? তুল্য অভ্যন্তরীণ রোধও কমে যাচ্ছে। তার মানে শ্রেণী সমবায়ে যুক্ত করলে কি হচ্ছে? তুল্য তড়িৎচালক বল যেমন বৃদ্ধি পাচ্ছে n গুণ, আবার অভ্যন্তরীণ রোধও n গুণই বৃদ্ধি পাচ্ছে, মানে দুটোই বৃদ্ধি পাচ্ছে। আবার সমান্তরাল সময়ে যুক্ত করলে তুল্য তড়িৎচালক বল বা মোট তড়িৎচালক বলও হচ্ছে খুবই কমে যাচ্ছে, একটার সমান হয়ে যাচ্ছে। তুল্য অভ্যন্তরীণ রোধ কি হচ্ছে? এটা হচ্ছে কমে যাচ্ছে। কিন্তু আমাদের হচ্ছে তড়িৎ প্রবাহ, যদি তোমরা খেয়াল করে দেখো, তড়িৎ প্রবাহ বা কারেন্ট I সমান সমান কি? তুল্য তড়িৎচালক বল বা হচ্ছে মোট তড়িৎচালক বল বাই কি? তুল্য অভ্যন্তরীণ রোধ বা মোট অভ্যন্তরীণ রোধ, সরি হচ্ছে মোট রোধ, তাই তো? তড়িৎ প্রবাহ সমান সমান I সমান সমান কি? মোট তড়িৎচালক বল বাই হচ্ছে মোট রোধ। কারণ এখানে অভ্যন্তরীণ রোধের সঙ্গে বর্তনীর রোধটা যুক্ত করতে হবে, যেভাবে 7 আর 8 নম্বরে করেছিলাম। এখানে তুল্য দিতে পারো, তুল্য বল বলতে মোট বোঝায়, মোটও দিতে পারো। তো এবার যদি আমাকে তড়িৎ প্রবাহ মাত্রা কোনো সার্কিট থেকে বৃদ্ধি করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে তড়িৎচালক বলের মানও বাড়াতে হবে, আবার মোট রোধের মানও কমাতে হবে, বা রোধের মান কি করতে হবে? কমাতে হবে, ঠিক আছে? যদি দুটোই বেড়ে যায়, যেমন শ্রেণী সময়ের ক্ষেত্রে কি হচ্ছে? মোট তড়িৎচালক বল বাড়ছে, কিন্তু অভ্যন্তরীণ রোধ বাড়ার ফলে মোট রোধের মানও কিন্তু বেড়ে যাচ্ছে, তার ফলে কারেন্টের মান কমে যাচ্ছে। আবার যদি আমি ভাবি যে সমান্তরাল সময়ে যুক্ত করব, তার ফলে কি হবে? তুল্য তড়িৎচালক বলটাই কমে যাচ্ছে, আবার অভ্যন্তরীণ রোধটা কমে যাচ্ছে। তো অভ্যন্তরীণ রোধটা কমে যাচ্ছে, কিন্তু তুল্য তড়িৎচালক বলটা কমে যাওয়ার জন্য কি হচ্ছে? কারেন্ট কমে যাচ্ছে। তোমরা সমস্যাটা বুঝতে পারলে? আমাদের যদি কোনো সার্কিট থেকে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পেতে হয়, তাহলে যদি আমরা শুধুমাত্র শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে মোট তড়িৎচালক বল বাড়ছে, কিন্তু মোট রোধের মানও বাড়ছে, ফলে আলটিমেটলি কি হচ্ছে? তড়িৎ প্রবাহ মাত্রা কমে যাচ্ছে। আচ্ছা, সমান্তরাল সময়ে যুক্ত করলে কি হচ্ছে? তুল্য তড়িৎচালক বল বা মোট তড়িৎচালক বল কমছে, তার ফলে কারেন্ট কমছে। হ্যাঁ, অভ্যন্তরীণ রোধটা কমছে, কিন্তু মোট তড়িৎচালক বলও তো কমছে, তার ফলে আলটিমেটলি কি হচ্ছে? কারেন্টটা কমে যাচ্ছে। তার মানে হচ্ছে আমাকে যদি হচ্ছে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পেতে হয়, তাহলে আমাকে কিন্তু শুধুমাত্র শ্রেণী সমবায় বা শুধুমাত্র সমান্তরাল সমবায়ে যুক্ত করলে আমি ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে পেতে পারবো না। শ্রেণী সমবায়ে যুক্ত করলে মোট তড়িৎচালক বলটা আমরা বাড়াতে পারছি, ভোল্টেজটা বাড়াতে পারছি, কিন্তু মোট রোধটাও বেড়ে যাওয়ার জন্য কারেন্ট কমে যাচ্ছে। আচ্ছা, আর সমান্তরাল সময়ে যুক্ত করলে মোট হচ্ছে অভ্যন্তরীণ রোধটা কমে যাওয়ার জন্য মোট রোধটা কমে যাচ্ছে, কিন্তু হচ্ছে মোট তড়িৎচালক বলটাও কিন্তু অনেক গুণ কমে যাচ্ছে, তার ফলে কোনোভাবে আমরা সর্বোচ্চ প্রবাহ মাত্রা পেতে পারবো না। তো এই জন্য আমাকে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে, বা আমাকে এমন একটা উপায় খুঁজে বার করতে হবে যার ফলে আমি মোট তড়িৎচালক বলটাকেও বাড়াবো, মানে ভোল্টেজও বাড়াবো, আবার মোট রোধকে হচ্ছে সেরকম ভাবে বাড়তে দেবো না, তাই তো? আমাকে তাহলে কি করতে হবে? মোট তড়িৎচালক বলকে কি করতে হবে? বৃদ্ধি করতে হবে, আর মোট রোধকে কি করতে হবে? কমাতে হবে। রোধ যত কমবে কারেন্ট বেশি হবে, ঠিক আছে? তো তার মানে আমাদের হচ্ছে যদি কোনো বর্তনী থেকে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পেতে হয়, তাহলে আমাকে এমন একটা উপায় বের করতে হবে যেখানে আমার মোট তড়িৎচালক বলের মানটা বাড়বে, আবার হচ্ছে রোধের মানটা হচ্ছে সেরকম ভাবে বাড়বে না, বা রোধের মানটা কমবে। তাহলে কি হবে? আয়ের মানটা বা কারেন্টের মানটা ম্যাক্সিমাম হবে। তো হচ্ছে এই উপায়টা আমরা যে হচ্ছে সমবায়ের সাহায্যে করতে পারি, সেটাই হচ্ছে মিশ্র সমবায়। কিভাবে হবে এবারে আমরা দেখি। দেখো এটাকে কি করে করব? তারপরে আমাকে এমন একটা উপায় করতে হবে। দেখো শ্রেণী সমবায়ে তড়িৎচালক বল বাড়ছে, ঠিক আছে? তারপরে আমাকে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আশ্রয় নিতে হবে তড়িৎচালক বল বাড়ানোর। আবার সমান্তরাল সমবায়ে কি হচ্ছে? অভ্যন্তরীণ রোধ হচ্ছে কমছে, তো আমাকে অভ্যন্তরীণ রোধটা কমানোর জন্য সমান্তরাল সমবায়ের সাহায্য নিতে হবে। এই দুটো একসঙ্গে কম্বাইন করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে মিশ্র সমবায়। তারপরে মিশ্র সমবায় হচ্ছে শ্রেণী সমবায় এবং হচ্ছে সমান্তরাল সমবায়ের একটা মিক্সচার বা একটা কম্বিনেশন। এটাকে হচ্ছে সেই জন্য হচ্ছে কম্বিনেশন অফ সেলসও বলা হয়, ঠিক আছে? মিশ্র সমবায়কে কম্বিনেশন অফ সেলস এরকম বলা হয় ইংলিশ টার্মটা, বা হচ্ছে গ্রুপিং অফ সেলস এরকম বলা হয়। কারণ এই দুটোর মধ্যে আমরা কি করবো? একটা কম্বিনেশন বা একটা গ্রুপিং করবো, ঠিক আছে? তার মানে শ্রেণী সমবায়ের হচ্ছে ব্যবহার করে আমরা কি করবো? তড়িৎচালক বল বাড়িয়ে দিব, আর সমান্তরাল সমবায় ব্যবহার করে অভ্যন্তরীণ রোধটা কমিয়ে দিব। কিন্তু কিভাবে এটা হবে দেখো। এবার হচ্ছে যে সার্কিটটা আমি ড্র করি, তাহলে বুঝতে পারবে। তো আমি সেই জন্য কি করব? শ্রেণী সমবায় তো যুক্ত করতেই হবে, তো সেই জন্য আমি
শ্রেণী সমবায়ে যুক্ত করবো। কিভাবে দেখো, এই যেটাকে হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত করছি। আর রাখলাম না, এটা ধরলাম হচ্ছে এনতম কোষ। তো আমার কাছে ধরো 30টা হচ্ছে কোষ আছে, ঠিক আছে, আমার কাছে ধরো 30টা কোষ আছে। এবার আমি কি করলাম হচ্ছে, আমি হচ্ছে যে কোনো একটা করতে পারি, 6টা লাইন করতে পারি যেখানে 5টা করে তড়িৎ কোষ থাকবে, আবার 5টা লাইন করতে পারি যেখানে 6টা করে তড়িৎ কোষ থাকবে, বা 3টা লাইন করতে পারি যার প্রতিটাতে 10টা করে তড়িৎ কোষ থাকবে, বা উল্টো করতে পারি 10টা লাইন করতে পারি যার প্রত্যেকটাতে 3টা করে তড়িৎ কোষ থাকবে। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তো আমার কাছে ধরো এরকম n সংখ্যক কোষ দিয়েছে, আমি কি করলাম, আমি হচ্ছে এইভাবে কোষগুলোকে, এই n সংখ্যক কোষ দিয়ে আমি করছি, তারপর আমি ব্যাপারটা বলছি কিভাবে আসবে। তোমরা n সংখ্যক কোষের ক্ষেত্রে ব্যাপারটা দেখো, এরকম ভাবে আমি কি করলাম হচ্ছে তড়িৎ কোষগুলোকে শ্রেণী সমবায়ে যুক্ত করলাম, এক একটা লাইনে শ্রেণী সমবায়ে যুক্ত করলাম, ঠিক আছে, এক একটা লাইনে শ্রেণী সমবায়ে যুক্ত করলাম। প্রত্যেক হচ্ছে লাইনে কতগুলো করে আছে, n সংখ্যক তড়িৎ কোষ আছে, ঠিক আছে, এখানে কত আছে n সংখ্যক, লাস্ট সেটটা হচ্ছে n, এখানেও n সংখ্যক, এখানেও n সংখ্যক তড়িৎ কোষ যুক্ত আছে। আচ্ছা, এবার এদের আমি কি করলাম, এই প্রত্যেকটা লাইনগুলোকে আমি কি করলাম, এইভাবে হচ্ছে একসঙ্গে যুক্ত করে দিলাম, ঠিক আছে, প্রত্যেকটা লাইনগুলোকে আমি এইভাবে একসঙ্গে যুক্ত করে দিলাম। প্রত্যেকটা লাইনগুলোকে আমি এইভাবে একসঙ্গে যুক্ত করে দিলাম। এরকম এরকম হচ্ছে কিন্তু আরো অসংখ্য আছে, আমি বলছি পুরো ব্যাপারটা, সার্কিটটাকে ড্র করে নিই। দেখো, এটা ধরো আমার হচ্ছে সার্কিটটা, ঠিক আছে, এরকম ধরো। আচ্ছা, তাহলে আমি কি করলাম, আমি হচ্ছে প্রথমে তড়িৎ কোষগুলোকে কতগুলো হচ্ছে লাইনে সাজালাম, এরকম কতগুলো লাইন আছে, ধরে নিই এরকম এরকম হচ্ছে m সংখ্যক লাইন আছে, ঠিক আছে, m সংখ্যক লাইন আছে। প্রতি লাইনে কটা করে কোষ আছে, প্রতি লাইনে হচ্ছে n সংখ্যক কোষ আছে, বুঝা গেছে। প্রত্যেকটা তড়িৎ কোষের তড়িৎচালক বল কত, E, প্রত্যেকটা তড়িৎ কোষের তড়িৎচালক বল E, আর অভ্যন্তরীণ রোধ কত, অভ্যন্তরীণ রোধ হচ্ছে R, ঠিক আছে, সদৃশ কোষ, যেমন ধরে আমরা এখানে বের করেছিলাম, এখানেও হচ্ছে সদৃশ কোষ ধরে আমরা বের করছি, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে আমি কি করলাম, আমাকে হচ্ছে অনেকগুলো তড়িৎ কোষ দেওয়া হলো, আমি কি করলাম, তড়িৎ কোষগুলোকে প্রথমে শ্রেণী সমবায়ে যুক্ত করলাম। কিভাবে, এই যে এটা একটা শ্রেণী সমবায়, এটা একটা শ্রেণী সমবায়, এটা একটা শ্রেণী সমবায়ে যুক্ত করলাম। আচ্ছা, এবার এরকম হচ্ছে m সংখ্যক আমি লাইন করলাম, ঠিক আছে, আমি m সংখ্যক লাইন করলাম, এরকম, মানে আমি যেমন এখানে 3টে দেখিয়েছি, এরকম আরো হচ্ছে টোটাল ধরো m সংখ্যক লাইন আছে, আর প্রতি লাইনে কতগুলো করে তড়িৎ কোষ যুক্ত আছে, n সংখ্যক তড়িৎ কোষ যুক্ত আছে, বুঝে গেছে ব্যাপারটা। দেখো এবার, আচ্ছা, এই যে ভ্যালুগুলো কিন্তু মনে রাখো, যেটা আমি সিনিয়র সমান্তরাল সময় করেছিলাম বা আজকেও দেখালাম, এটা দিয়েও করবো। এবার বলো যে হচ্ছে, এবার ঠিক করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ক্লিয়ার আছে ব্যাপারটা। প্রত্যেকটা লাইনে কি আছে, শ্রেণী সমবায়ে যুক্ত আছে, আবার এই হচ্ছে সমস্ত লাইনগুলো একসঙ্গে কি আছে, সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তার মানে এরা একসঙ্গে কি আছে, শ্রেণী সমবায়েও যুক্ত আছে, সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এইভাবে করে দিই আমি, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো, এই যে এটা হচ্ছে আমার m নম্বর লাইনটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার m নম্বর লাইন, মানে আমি কতগুলো লাইন করেছি। আচ্ছা, মোট লাইনের সংখ্যা, বা এটাকে সারিও বলতে পারো, ভালো কথা, আমি লাইন দিয়ে বলছি, মোট লাইনের সংখ্যা কত, লাইন বা সারি বললে ভাষাটা ভালো হয়, যাই হোক, কতগুলো মোট লাইন আমি করেছি, m সংখ্যক, মোট লাইন আছে m সংখ্যক বা mt। আচ্ছা, এবার প্রতি লাইনে কতগুলো করে তড়িৎ কোষ আছে, এতেও n, এতেও n, এতেও n, এতেও n, ঠিক আছে, প্রতি লাইনে কোষের সংখ্যা, কোষ বলতে অবশ্যই তড়িৎ কোষ, প্রতি লাইনে কোষের সংখ্যা কত, n, বোঝা গেছে। এটা হচ্ছে একটা শ্রেণী সমবায়, এটা একটা শ্রেণী সমবায়, এটা একটা শ্রেণী সমবায়, এটা একটা শ্রেণী সমবায়, প্রথমে শ্রেণী সমবায় যুক্ত করেছি, এবার এদের প্রত্যেককে কি করেছি, সমান্তরাল সমবায়ে যুক্ত করে দিয়েছি। এই যে এবার দেখো,
এটা হচ্ছে কমপ্লিট সার্কিটটা, এরকম ধরো, বোঝা গেছে ব্যাপারটা? তারপরে এখানে কি আছে, শ্রেণী সমবায়ও আছে, সমান্তরাল সমবায়ও আছে। আমাদের উদ্দেশ্য কি, শ্রেণী সমবায় যুক্ত করার ফলে কি হবে, তড়িৎ চালক বলটা বেড়ে যাবে, আর সমান্তরাল সমবায় যুক্ত করলে কি হবে হচ্ছে তুল্য রোধটা কমে যাবে, তার ফলে আমার বর্তনীর প্রবাহ মাত্রা ম্যাক্সিমাম হবে। ক্লিয়ার ব্যাপারটা বুঝাতে পারলাম? আচ্ছা, এবার হিসেবটা দেখো, আমি এখানে হচ্ছে কতগুলো সারি আছে বা কতগুলো লাইন আছে, মোট হচ্ছে এম সংখ্যক লাইন আছে, প্রতি লাইনে কতগুলো করে কোষ আছে, এন সংখ্যক কোষ আছে, তার মানে প্রতি লাইনে কোষের সংখ্যা কত, এন। তো প্রতি লাইনকে আমি লিখছি হচ্ছে একটি লাইনে, একটি মানে হচ্ছে প্রতি লাইন বোঝায়, একটি লাইনে কোষের সংখ্যা এন, অতএব এমটি লাইনে কোষের সংখ্যা কত হবে, এম এন, তাই না? একটা লাইনে আছে হচ্ছে এন সংখ্যক কোষ, এরকম এম, একটা লাইনে আছে এন সংখ্যক কোষ, প্রতি লাইনে এন সংখ্যক কোষ আছে। তো যদি এরকম এম সংখ্যক লাইন থাকে তাহলে মোট তড়িৎ কোষের সংখ্যা কত হবে, মানে এম সংখ্যক লাইনে মোট কতগুলো তড়িৎ কোষ থাকবে, এম এন সংখ্যক। অতএব আমি কি বলতে পারবো, বর্তনীতে মোট তড়িৎ কোষের সংখ্যা, বর্তনীতে মোট তড়িৎ কোষের সংখ্যা কত হয়ে যাবে, এম এন, তাই না? এটা এখানে আমি বের করে নিয়েছি, বুঝা গেছে? একটা লাইনে আছে এন হচ্ছে এন সংখ্যক কোষ, এবার এম সংখ্যক লাইনে মোট কতগুলো কোষ আছে, এম এন সংখ্যক, তাহলে বর্তনীতে মোট কতগুলো কোষ হলো, এম এন। ঠিক আছে, এবার এই বর্তনীর যদি আমি তুল্য বর্তনী আঁকি তাহলে কি হবে, আচ্ছা এটা কোথায় আঁকবো, এটাকে মুছে দিলাম, ঠিক আছে? আমরা শুধুমাত্র এখন বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করছি না, যেমন শ্রেণী বা সমান্তরালের ক্ষেত্রে করেছি। আমি প্রথমে হচ্ছে শুধুমাত্র তড়িৎ কোষের গুলো হচ্ছে বের করছি। তো এই বর্তনীর তুল্য বর্তনী কি হবে, ভালো করে বোঝার চেষ্টা করো। এই বর্তনীর তুল্য বর্তনী কেমন হবে দেখো, এখানে এই লাইনে হচ্ছে কতগুলো তড়িৎ কোষ যুক্ত আছে, এন সংখ্যক তড়িৎ কোষ, প্রত্যেকের তড়িৎ চালক বল কত, ই। তাহলে শ্রেণী সমবায়ে থাকলে তুল্য তড়িৎ কোষ কত হয়ে যায়, এন ইন্টু যে কোনো একটা তড়িৎ চালক বল হয়ে যায়, যেটা আমি আজকেও লিখেছিলাম, ঠিক আছে? তাহলে এখানে বর্তনীটা কেমন হয়ে যাবে, এই লাইনটা থেকে কত হয়ে যাবে, এনই। আচ্ছা, এবার এই লাইনে কত হয়ে যাবে, এই লাইনে হয়ে যাবে এনই, এই লাইনে হয়ে যাবে এনই, এরকম কতগুলো আছে, এরকম হচ্ছে এম সংখ্যক লাইন আছে, ঠিক আছে? এরা প্রত্যেকে হচ্ছে এরকম হয়ে যাবে, বুঝতে পারলে ব্যাপারটা? এখানে এন সংখ্যক কোষ আছে, প্রত্যেকটা তড়িৎচালক বল কত, ই। তাহলে এটা একটা শ্রেণী সমবায়, তাহলে শ্রেণী সমবায়ের তুল্য তড়িৎচালক বল কত হয়, এনই, তার মানে এটা কত হয়ে গেল, এনই। আচ্ছা, আবার এটাও একটা শ্রেণী সমবায়, তাহলে এখানে এন সংখ্যক কোষ আছে, প্রতিটা কোষের তড়িৎচালক বল হচ্ছে ই, তাহলে এই সমবায়ের মোট তড়িৎচালক বল কত হয়ে যাবে, এনই। তো আমি কি করলাম, তুল্য বর্তনী আঁকলাম, এটা না এঁকে কি করলাম, এতগুলো না এঁকে একটা আঁকলাম, ঠিক আছে? তুল্য হচ্ছে তুল্য তড়িৎ কোষ আঁকলাম, ধরো এটা এনই। আচ্ছা, এবার এখানেও তাই, এন সংখ্যক কোষ আছে, প্রত্যেকটা তড়িৎচালক বল ই, তাহলে হচ্ছে এই যে শ্রেণী সমবায়ের মোট তড়িৎচালক বল কত হয়ে যাবে, এনই। ঠিক আছে, এরকম ভাবে কতগুলো আছে, লাস্টে যে এম নম্বর পর্যন্ত আছে, এর কত হয়ে যাবে, এন। বোঝা গেছে ব্যাপারটা? তার মানে এবার দেখো হচ্ছে তুল্য তড়িৎচালক বল কি হয়ে যাবে, এবার দেখো, অতএব বর্তনীর তুল্য তড়িৎচালক বল, তুল্য তড়িৎচালক বল বা মোট তড়িৎচালক বল বলতে পারো, কত হয়ে যাবে। এবার দেখো, তার মানে এবার সার্কিটটা কি হয়ে গেল, এনি 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 এনি, এরকম এম সংখ্যক কোষের কি সমান্তরাল সমবায়। তোমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি জানি, সমান্তরাল সমবায় যদি যুক্ত করা হয় তড়িৎ কোষগুলোকে, তাহলে কি হয়, বর্তনীর মোট তড়িৎচালক বল কি হয়, একটা তড়িৎ কোষের সমান হয়ে যায়। তার মানে এখানে তুল্য তড়িৎচালক বল কি হয়ে যাবে, এনি হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? যেমন ধরো আমি আজকে যেমন হচ্ছে প্রথমে বোঝালাম সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, এরকম হচ্ছে ই ই ই, এরকম যদি হচ্ছে সমান্তরাল সমবায় যুক্ত থাকে, তাহলে তুল্য তড়িৎচালক বল কত হয়ে যায়, একটা তড়িৎ কোষের তড়িৎচালক বলের সমান হয়ে যায়। তার মানে এখন প্রত্যেকটা তড়িৎচালক বল কত হয়ে গেছে, তুল্য বর্তনীর ক্ষেত্রে এনি এনি এনি, এরকম এম সংখ্যক লাইনে যুক্ত আছে। তার মানে বর্তনীর তুল্য তড়িৎচালক বল কি হয়ে যাবে, এনি হয়ে যাবে। ঠিক আছে ব্যাপারটা, কারণ সমান্তরাল সমবায় যুক্ত আছে। আচ্ছা, এবার বলো বর্তনীর তুল্য অভ্যন্তরীণ রোধ কত হয়ে যাবে। দেখো বড় সার্কিটটা থেকে দেখো, এখানে হচ্ছে এন সংখ্যক তড়িৎ কোষ যুক্ত আছে, প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ আর, তাহলে এদের
এই শ্রেণী সমবায়ের মোট অভ্যন্তরীণ কত হবে? এনআর। এর কত হবে? এরও এনআর, এরও এনআর, এরও এনআর। প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ হচ্ছে এনআর, যেহেতু শ্রেণী সমবায় যুক্ত আছে। কিন্তু এখন প্রত্যেকের যদি অভ্যন্তরীণ রোধ এনআর হয়, এখন তো এরা হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তাই না? প্রথমে শ্রেণী সমবায় ছিল, শ্রেণী সমবায় হলো এনআর করে, এম সংখ্যক লাইনে, প্রত্যেক লাইনে এনআর করে। কিন্তু এখন তো এটা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি জানি? অভ্যন্তরীণ রোধ কি হয়? এনআর 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 এনআর, এরকম কতগুলো? এরকম হচ্ছে এম সংখ্যক লাইন আছে, ঠিক আছে? তো তার মানে আমরা হচ্ছে রোধের ক্ষেত্রে কি জানি? যদি একই মানের রোধ হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, তাহলে রোধের মান কি হয়? যে কোনো একটার মান বাই হচ্ছে সংখ্যা। তো হচ্ছে যে কোনো একটার মান কত? এনআর, আর সংখ্যা কত? সংখ্যা হচ্ছে এম সংখ্যক, তাই তো? এম সংখ্যক লাইন আছে, তাহলে এরকম হচ্ছে মোট সংখ্যা কত আছে? এনআর এনআর এরকম, এনআর 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 এরকম কতগুলো আছে? এম সংখ্যক আছে। তাহলে অভ্যন্তরীণ রোধ কত হয়ে যাবে? এনআর বাই এম। ক্লিয়ার হলো ব্যাপারটা? দেখো, প্রথমে মোট তড়িৎ হচ্ছে কোষের সংখ্যা বের করলাম mn, বর্তনীর মোট তড়িৎ কোষের সংখ্যা কত? mn হয়ে গেল। আচ্ছা, বর্তনীর তুল্য তড়িৎ চালক বল কত হয়ে গেল? নি। কি করে হয়ে গেল? প্রত্যেকের হচ্ছে নি এরো নি এরকম এম সংখ্যক সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তো সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে কি হয়? আমরা দেখেছি যে একটা তড়িৎ কোষের যা তড়িৎ চালক বল হয়, পুরো বর্তনীর কি হয়? তড়িৎ চালক বল সেটাই হয়ে যায়, সেটা নি হয়ে গেল। আচ্ছা, বর্তনীর তুল্য অভ্যন্তরীণ রোধ কত হয়ে গেল? এনআর বাই এম। কি করে পেলাম এটা? কারণ এখন এই পুরো লাইনের শ্রেণী সমবায়ে আছে এনআর 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 এরকম হচ্ছে এম সংখ্যক আছে, তাহলে কি হয়ে যাবে? অভ্যন্তরীণ হচ্ছে মোট বা তুল্য অভ্যন্তরীণ রোধ কত হয়ে যাবে? যে কোনো একটা রোধের মান বাই হচ্ছে রোধের সংখ্যা, এম সংখ্যক, এনআর বাই এম, ঠিক আছে? এবার বলো, অতএব বর্তনীর মোট রোধ, বর্তনীর মোট রোধ, বর্তনীর মোট রোধ কত হয়ে যাবে? দেখো, তো আমরা কিন্তু এতক্ষণ হচ্ছে বহির্বর্তনের সঙ্গে যুক্ত করিনি। এবার যদি, যেমন প্রথমে ছিল সার্কিটটা, যদি হচ্ছে বহির্বর্তনের সঙ্গে যুক্ত করি, বহির্বর্তনী বলতে ধরলাম যে সার্কিটের সঙ্গে কোনো তড়িৎ যন্ত্র যুক্ত আছে, হতে পারে এসি, হতে পারে কোনো ফ্যান, হতে পারে, ঠিক আছে? যেটাকে আমরা বহির্বর্তনী রোধ ধরে নিচ্ছি। তো এই বহির্বর্তনী রোধ যদি আর হয়ে যায়, ক্যাপিটাল আর, তাহলে বর্তনীর মোট রোধ কত হয়ে যাবে? অভ্যন্তরীণ রোধ প্লাস হচ্ছে বহির্বর্তনী রোধ, তাহলে বর্তনীর মোট রোধ কত হয়ে যাবে এখন? আর প্লাস এনআর বাই এম। ক্লিয়ার? আচ্ছা, এবার তবে অতএব বর্তনীর প্রবাহ মাত্রা, বর্তনীর প্রবাহ মাত্রা কত হয়ে যাবে? প্রবাহ মাত্রা আমরা কি জানি? মোট তড়িৎ চালক বল বাই হচ্ছে মোট রোধ। তো মোট তড়িৎ চালক বল কত পেয়েছি? দেখো, এনই, আর মোট রোধ কত পেয়েছি? আর প্লাস এন ইন্টু স্মল আর বাই এম। এবার এটাকে লসাগু করলে কত হবে? এমটা উপরে চলে যাবে, এম এন ই বাই এম ইন্টু ক্যাপিটাল আর প্লাস এন ইন্টু স্মল আর। এটাই হয়ে যাবে বর্তনীর মোট প্রবাহ মাত্রা। ক্লিয়ার? এটা কি পেলাম? বর্তনীর প্রবাহ মাত্রা বা মোট প্রবাহ মাত্রা। মোট দেওয়ার দরকার নেই, বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এটাও কিন্তু একটা এক্সপ্রেশন ইম্পর্টেন্ট। তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা কত পেলাম? আই ইকুয়াল টু এম এন ই বাই এম আর প্লাস এন আর। এবার এটাই কি হচ্ছে? ম্যাক্সিমাম প্রবাহ মাত্রা। এবার ম্যাক্সিমাম প্রবাহ মাত্রা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? দেখো, তো ম্যাক্সিমাম প্রবাহ মাত্রার ব্যাপারটা কি? ম্যাক্সিমাম প্রবাহ মাত্রা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? তো যেমন আমি এন সংখ্যক কোষ বলছিলাম, এবার হচ্ছে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো তোমাকে 30টা তড়িৎ কোষ দিল, ঠিক আছে? ধরো তোমাকে 30টা তড়িৎ কোষ দিল, ঠিক আছে? এবার তুমি তাকে কি করতে পারো? 5টা লাইন করতে পারো, 5টা লাইনে 6টি করে তড়িৎ কোষ, 5টা লাইনে 6টি করে কোষ, এরকম করতে পারো। আচ্ছা, এবার এরকম করতে পারো 6টি লাইনে প্রতিটিতে 5টি করে কোষ, এরকম করতে পারো। আচ্ছা, বা এরকম করতে পারো 3টি লাইন করলে প্রতিটিতে 10টি করে কোষ, বা এরকম করতে পারো 10টি লাইন করলে প্রতিটিতে হচ্ছে 3টি করে কোষ। তাহলে তো সব ক্ষেত্রে 30 হচ্ছে। তো এবার ভাবো, প্রথম ক্ষেত্রে 5টা লাইন, আমাদের লাইনের মানটা কি ছিল? দেখো, লাইনের সংখ্যা কত ধরেছিলাম? এম সংখ্যা। তার মানে প্রথম ক্ষেত্রে এম কত? প্রথম ক্ষেত্রে এম সমান সমান 5, এন সমান সমান কত? 6। সেকেন্ড ক্ষেত্রে যে কম্বিনেশন করি, সেখান থেকে কি? এম ইজ ইকুয়াল টু হচ্ছে 6, এন ইজ ইকুয়াল টু 5। 3 নম্বর ক্ষেত্রে এম ইজ ইকুয়াল টু 3,
তিনটা লাইন n ইজিক্যাল টু 10, আর 4 নম্বর ক্ষেত্রে m ইজিক্যাল টু 10, 10টা লাইন n ইকুয়াল টু 3। তো তার মানে তুমি বুঝতে পারছো, তোমাকে যদি কোনো নির্দিষ্ট সংখ্যক তড়িৎ কোষ দিয়ে দেওয়া হয় তাহলে তুমি এদেরকে কিন্তু এরকম বিভিন্ন কম্বিনেশনের সাহায্যে তুমি সজ্জিত করতে পারো। প্রত্যেক ক্ষেত্রে কি আছে, m আর n এর মানটা আলাদা আলাদা আছে, ঠিক আছে। তারপরে এবার তুমি যদি এখানে যদি পুট করো ভ্যালু বলো, তো তড়িৎ বর্তনীর প্রবাহ মাত্রা কি প্রত্যেক ক্ষেত্রে একই হবে? উত্তর হচ্ছে না, প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা হবে। কোষগুলো কিন্তু সদৃশ্য কোষ, কিন্তু আমি কিভাবে সজ্জিত করব তার উপর হচ্ছে নির্ভর করবে যে আমার বর্তনীর প্রবাহ মাত্রা কত হবে। বুঝতেই পারছো প্রত্যেক ক্ষেত্রে m আর n এর ভ্যালুগুলো আলাদা। তো আমি যদি এখানে হচ্ছে 30টা তড়িৎ কোষকে এক একবার হচ্ছে এক এক ভাবে সাজাই, যেমন আমি 4 ভাবে দেখালাম, তো তাহলে কি হবে, প্রত্যেক ক্ষেত্রে কি হবে, m আর n এর ভ্যালুটা ডিফারেন্ট হওয়ার জন্য কি হবে, i এর ভ্যালুটা ডিফারেন্ট আসবে, তাই না? তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে সাজালে ম্যাক্সিমাম প্রবাহ মাত্রা পাবো। তো সেই জন্য আমাকে কি করতে হবে, ম্যাক্সিমাম প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার এখানে ক্যাপিটাল আর মানে বহির্বর্তনীর রোধ আর প্রতিটা কোষের অভ্যন্তরীণ রোধ, এখানে কোনটা কোনটা ফিক্সড আছে, হ্যাঁ এটাও বলে দিই, এখানে কোনটা কোনটা ফিক্সড আছে। প্রতিটার তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ আর, এটা ফিক্সড আছে, আর বহির্বর্তনীর রোধ আর, এটা কি আছে, এটা হচ্ছে ফিক্সড আছে, এটা কনস্ট্যান্ট আছে। প্রথমে তোমাকে বলে দিয়েছে, কিন্তু সংখ্যাটা তো হচ্ছে তোমাকে 30টা বলে দিয়েছে। তুমি এইভাবে 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 যে কোনো কম্বিনেশনে সাজাতে পারো, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে দেখো m আর n এর মানটা ডিফারেন্ট হওয়ার জন্য প্রবাহ মাত্রা ডিফারেন্ট হবে। তো এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে এদেরকে সাজাবো যাতে করে আমি ম্যাক্সিমাম কারেন্ট পেতে পারি। তো তারপরে এবার আমি কি বের করতে যাচ্ছি, ম্যাক্সিমাম হচ্ছে কারেন্ট পাওয়ার শর্ত। বোঝা গেছে ব্যাপারটা, যে কেন আমাদের ম্যাক্সিমাম কারেন্ট পাওয়ার হচ্ছে শর্ত বের করতে হবে। ম্যাক্সিমাম কারেন্ট পাওয়ার শর্ত কি হবে, ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত কার ক্ষেত্রে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। ঠিক আছে, কি বলবো তাহলে, কি হেডিং করবো এটা, সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত। সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত কি হবে, দেখো আমরা যে এক্সপ্রেশনটা পেয়েছি i = mne/mr + nr, তাহলে আমাকে যদি আইটাকে ম্যাক্সিমাম হতে হয় তাহলে কি হতে হবে, হরের যে ভ্যালুটা সেটা কি হতে হবে, মিনিমাম হতে হবে, তাই না? আই ম্যাক্সিমাম হবে যখন হরের ভ্যালুটা অর্থাৎ m ক্যাপিটাল R প্লাস n ইনটু স্মল r সমান সমান কি হবে, মিনিমাম হবে। ঠিক আছে, এবার এই mr প্লাস nr এটাকে আমি কিভাবে লিখতে পারি, দেখো mr প্লাস nr এটাকে আমি এইভাবে লিখতে পারবো, দেখো সাধারণ বীজগাণিতিক পদ্ধতিতে mr মাইনাস nr তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট অফ mr ইন্টু nr, এভাবে লিখতে পারবো। দেখো তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে mr প্লাস nr এটা পেয়ে গেলাম, মাইনাস 2 ইন্টু রুট অফ mr nr প্লাস ওই জন্য দিয়ে দিয়েছি 2 ইন্টু রুট অফ mr nr, তার ফলে ভ্যালুটা একই থাকবে। এবার এভাবে করলাম কেন, তার কারণ হচ্ছে আমি mr প্লাস nr এর মিনিমাম মানটা বের করতে চাই। যখন mr প্লাস nr টা মিনিমাম হবে তখন কারেন্টটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, এবার বলো mr প্লাস nr এখন কার সঙ্গে সমান হয়ে গেছে, এর সঙ্গে সমান হয়ে গেছে। এবার তারপরে কি বলবো, যে যখন হচ্ছে mr প্লাস nr এর মান সর্বনিম্ন হবে, mr প্লাস nr এর মান সর্বনিম্ন হবে যখন mr মাইনাস nr তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু mr nr এর মান সর্বনিম্ন হবে। বোঝা গেছে, কারণ এখন তো mr প্লাস nr মানে হচ্ছে এই পুরো ভ্যালুটা। ক্লিয়ার? আচ্ছা, এবার বলো এই রাশিটার মান কখন সর্বনিম্ন হবে, যেহেতু এটা একটা পূর্ণবর্গ রাশি এই স্কোয়ারটা, তাহলে এর মিনিমাম ভ্যালু কত হতে পারে, এর মিনিমাম ভ্যালু হতে পারে, তাহলে এরকম লিখবো যে এর মান সর্বনিম্ন হবে যখন কি হবে, রুট অফ mr মাইনাস রুট অফ nr এটা স্মল r হবে হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। কেন হবে, কারণ এই যে পুরো রাশির মানটা আমাকে মিনিমাম করতে হবে। তো পুরো রাশির মানটা কখন মিনিমাম হবে, যদি
এ হচ্ছে পূর্ণবর্গ মানে রুট অফ এম আর মাইনাস রুট অফ এন আর হোল স্কোয়ার, এর মানটা মিনিমাম হয়। তো কোনো পূর্ণবর্গ রাশির মিনিমাম মান কত? 0। তো সেই জন্য আমি যদি এই যে হচ্ছে স্কোয়ার টার্মটা আছে এর মানটাকে আমি 0 করতে পারি, মিনিমাম করতে পারি, তারপরে অটোমেটিক কি হবে, এই পুরো মানটা মিনিমাম হবে। আর এই পুরো মানটা মিনিমাম হলে এম আর প্লাস এন আরটা মিনিমাম হবে, কারণ এই পুরো মানটাই এম আর প্লাস এন আর এর সমান। ঠিক আছে, তার মানে এই পুরো ভ্যালুটা মিনিমাম কখন হবে? যদি হচ্ছে এই যে পূর্ণবর্গ রাশি এর মান হচ্ছে মিনিমাম 0 হতে পারে, যখন এর মানটা মিনিমাম হবে। এবার এখান থেকে কি পাবো? তবে রুট অফ এম আর মাইনাস রুট অফ এন আর ইকুয়াল টু 0। ঠিক আছে, 0 স্কোয়ার 0 হবে। এবার তো এখান থেকে কি পেয়ে যাবো? রুট অফ এম আর মাইনাস রুট অফ ইকুয়াল টু রুট অফ এন ইন্টু স্মল আর। তোমরা এখান থেকে কি পেয়ে যাবো? বর্গ করে দিলাম এম আর ইকুয়াল টু এন আর। তার মানে এই যে এটা হচ্ছে কিন্তু শর্ত, রুট অফ এম আর ইকুয়াল টু রুট অফ এম আর ইকুয়াল টু এম আর ইকুয়াল টু এন আর, এম ইন্টু ক্যাপিটাল আর ইকুয়াল টু এন ইন্টু হচ্ছে স্মল আর। এটা কিন্তু হচ্ছে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত, সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার, সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত। এবার তারপরে হচ্ছে এবার কিভাবে গ্রুপিং করতে হবে বা কিভাবে সাজাতে হবে তোমরা বুঝতে পারলে? এমন ভাবে সাজাতে হবে যেন হচ্ছে যতগুলো লাইন আছে তার সঙ্গে বহির্বর্তনী রোধ যুক্ত করলে যা হয় সেটা, যতগুলো কোষ আছে তার সঙ্গে অভ্যন্তরীণ রোধ যুক্ত করলে যা হবে তার সঙ্গে সমান হবে, অর্থাৎ এম ইন্টু ক্যাপিটাল আর ইকুয়াল টু এন ইন্টু স্মল আর হবে। এইভাবে সাজালে কিন্তু সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়া যাবে। এটাই হচ্ছে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত। এবার যদি বলা হয় যে সর্বোচ্চ প্রবাহ মাত্রার মান, ঠিক আছে, সর্বোচ্চ প্রবাহ মাত্রার মান, সর্বোচ্চ প্রবাহ মাত্রার মান কত হবে? আই ম্যাক্স কত হবে? তো কখন হবে? যখন এম আর ইজ ইকুয়াল টু এন আর। এবার আমাদের প্রবাহ মাত্রার যে ভ্যালু ছিল এখানে বসিয়ে দাও। আই ম্যাক্স সমান কত হবে? এম এন ই বাই কত হচ্ছে? এম আর প্লাস এন আর। তো আমি যদি এম আর এর বদলে কি বসাতে পারি? এখন এন আর বসাতে পারি। এন আর প্লাস অলরেডি একটা এন আর আছে, তাহলে এটা কত হয়ে যাবে? এম এন ই বাই 2n r। তাহলে n n ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? i max সমান সমান একটা ভ্যালু কত হয়ে যাবে? একটা ভ্যালু হয়ে যাবে হচ্ছে me, ঠিক আছে, me বাই 2r। এটা একটা ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ভ্যালু হয়ে আর হচ্ছে আর কি হতে পারে? আই ম্যাক্স সমান সমান এটাও হতে পারে। যদি হচ্ছে আমি যেমন এখানে এম আর এর বদলে এন আর বসালাম, এবার আমি যদি অন্য ভ্যালুটা বসাই, মানে এম এন উপরে থেকে গেল, এবার ক্যাপিটাল এম আর থেকে গেল, এম ইন্টু ক্যাপিটাল আর থেকে গেল। এবার আমি কি করলাম? স্মল এন আর, এটা মানে কি? এটা মানে হচ্ছে এম ইন্টু ক্যাপিটাল আর। এবার আমি স্মল এন আর এর পরিবর্তে ক্যাপিটাল এম আর বসালাম, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এম এম কেটে যাবে, তাহলে কত হয়ে যাবে? এম এন ই উপরে থেকে গেল, নিচে কত হবে? 2n r। তাহলে আবার এম এম ক্যান্সেল হয়ে যাবে, দেখি কি হবে? এন ই বাই হচ্ছে 2 ইন্টু ক্যাপিটাল আর। তার মানে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত কি হবে? এই দুটো। ঠিক আছে, এন ই বাই 2r বা হচ্ছে এম ই বাই 2 ইন্টু স্মল আর। ক্লিয়ার? আচ্ছা, এবার যে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত পেয়েছিলাম সেটাকে আমি এইভাবেও লিখতে পারি, এটাকে এইভাবেও লিখতে পারি, আর ইকুয়াল টু এন আর বাই এম। তোমাদের বললে তোমার এম আর ইকুয়াল টু এন আর না বলে এইভাবে বলবে। এবার দেখো, এবার এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, এন আর বাই এম আর কি? এই যে এন আর বাই এম, এটাই হচ্ছে কি সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত, তাই না? এটা সর্বোচ্চ প্রবাহ মাত্রা মানটা আমি বের করলাম। এম আর ইকুয়াল টু এন আর, এটাই কি সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কত বেরালো? এন ইন্টু স্মল আর বাই এম। এবার এই যে ভ্যালুটা স্মল এন আর বাই স্মল এম, এই ভ্যালুটা কি দেখো? এই ভ্যালুটা কি? বর্তনীর মোট অভ্যন্তরীণ রোধ না, বা তুল্য অভ্যন্তরীণ রোধ, তাই না? তার মানে তোমাকে যদি হচ্ছে ভাষায় বলতে হয় যে হচ্ছে মিশ্র সমবায়ের ক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত কি, তাহলে তুমি কি বলবে? যে হচ্ছে বহির্বর্তনীর রোধ, যখন বহির্বর্তনীর রোধ সমান সমান কি হয়ে যাবে? বহির্বর্তনীর রোধ সমান সমান কি হয়ে যাবে?
বর্তনীর মোট অভ্যন্তরীণ রোধ, বর্তনীর মোট অভ্যন্তরীণ রোধ এর সঙ্গে সমান হয়ে যাবে, তখনই কি হয়ে যাবে, তুমি সর্বোচ্চ প্রবাহ মাত্রা পেতে পারবে। মানে তুমি এইভাবে যদি সজ্জিত করো তাহলে তুমি সর্বোচ্চ প্রবাহ মাত্রা পেতে পারবে। আচ্ছা, এটা বোর্ডে দেখা যাচ্ছে তো, একটু উপরে করে দিই তাহলে বুঝতে পারবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? দেখো, তাহলে আমরা এখান থেকে কি করলাম, সর্বোচ্চ প্রবাহ মাত্রা ভ্যালু বের করলাম, এম এন ই বাই এম আর প্লাস এন আর। মনে রাখবে এম এর সঙ্গে ক্যাপিটাল আর, এন এর সঙ্গে স্মল আর, ঠিক আছে? তাহলে এটা খুব গুলিয়ে যায়। এবার আমরা কি করলাম, সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত বের করলাম, এম আর ইকুয়াল টু এন আর। এবার এখান থেকে আর ইকুয়াল টু এন আর বাই এম, এটা পেয়ে গেলাম খুব সহজে। এবার এই যে এন আর বাই এম, এটা কি, এটা হচ্ছে দেখো আমাদের বের করেছিলাম বর্তনীর তুল্য অভ্যন্তরীণ রোধ বা মোট অভ্যন্তরীণ রোধ। তার মানে যদি হচ্ছে প্রশ্ন করা হয় যে শর্ত কি হবে, সর্বোচ্চ প্রবাহ মাত্রার শর্ত কি হবে, তাহলে তোমাকে বলতে হবে যে যদি বহির্বর্তনীর রোধ বর্তনীর মোট অভ্যন্তরীণ রোধের সমান হয় তাহলে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়া যাবে। আর সর্বোচ্চ প্রবাহ মাত্রার মান কত হবে, এম ই বাই 2 ইন্টু স্মল আর বা এন ই বাই 2 ইন্টু ক্যাপিটাল আর, যে কোনো একটা হতে পারে। ক্লিয়ার আছে ব্যাপারটা? তো এবার তোমরা আশা করি বুঝতে পেরেছো যে হচ্ছে মিশ্র প্রবাহ হচ্ছে যে তড়িৎ কোষের মিশ্র সমবায় বলতে কি বুঝি, আমরা কেন ব্যবহার করি, তার ফলে হচ্ছে কি সুবিধা হবে, হচ্ছে তুল্য তড়িৎচালক বলের মানটাও বাড়বে, আবার অভ্যন্তরীণ রোধের মানটাও দেখো কমে গেছে। তার ফলে আমরা কি পাবো, ম্যাক্সিমাম প্রবাহ মাত্রা পাবো। সেই ম্যাক্সিমাম প্রবাহ মাত্রা পাওয়ার হচ্ছে ভ্যালুটা আমরা বের করেছি, ম্যাক্সিমাম প্রবাহ মাত্রার হচ্ছে মানটা বের করেছি, ঠিক আছে? এবার এখান থেকে প্রশ্ন কি হতে পারে, এখান থেকে থিওরিটিক্যাল প্রশ্ন হতে পারে যে অনেকগুলি কোষকে হচ্ছে কিভাবে যুক্ত করলে তুমি সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাবে। তাহলে তুমি বলবে যে মিশ্র সমবায়ে যুক্ত করলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাবে। এবার বলতে পারে যে সর্বোচ্চ প্রবাহ মাত্রা হচ্ছে মান নির্ণয় করা, তখন তুমি এটা দেখাবে আই ইজ ইকুয়াল টু এম এন ই বাই এম আর প্লাস এন আর। এবার বলতে পারে যে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত কি, তখন তুমি এটা বলবে বহির্বর্তনীর রোধ সমান সমান বর্তনীর মোট অভ্যন্তরীণ রোধ। এবার বলতে পারে যে সর্বোচ্চ প্রবাহ মাত্রার মান নির্ণয় করো। এভাবে যে কোনো ভাবে তোমাকে থিওরি বলতে পারে, তাই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে নোট করে নাও। এবার এই মিশ্র সমবায় সংক্রান্ত কতগুলো অঙ্ক আমরা হচ্ছে আলোচনা করব। যেমন 2019 সালে এই কনসেপ্টের উপর বেস করে অঙ্ক দিয়েছিল, তোমরা পুরো ডেরিভেশন গুলো করে নাও এবং ফর্মুলা গুলো কোনটা, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, 3, 4 এই চারটা ফর্মুলা মিশ্র সমবায় থেকে, ঠিক আছে? এই পুরো ব্যাপারটা বুঝে ফর্মুলা গুলো নোট করে নাও। এবার আমরা অঙ্কগুলো করব, ক্লিয়ার? এবার একটা অঙ্ক দেখি, এই অঙ্কটা এইচএস 2019 এসেছিল, মানে গত বছর এসেছিল, মার্কস ছিল হচ্ছে 2 মার্কসের জন্য। দেখো কি বলেছে, 1.5 তড়িৎচালক বল ও 0.5 ওহম অভ্যন্তরীণ রোধ যুক্ত 36টি সমজাতীয় কোষ দ্বারা 2 ওহম বাহ্যিক রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা চালনা করা হচ্ছে। কোন শর্তে কোষগুলিকে সাজানো হলে বাহ্যিক বর্তনীতে সর্বাধিক প্রবাহ মাত্রা পাওয়া যাবে, ওই প্রবাহ মাত্রার মান কি হবে? এটা হচ্ছে প্রশ্নটা। দেখো যে আমি থিওরিটা যে বোঝালাম সেটা বুঝতে পারলে একদম কিন্তু থিওরির মতো করে অঙ্ক দিয়েছে। তাহলে কি কি তথ্য দেওয়া আছে আগে লিখে দিই। প্রতিটি কোষের তড়িৎচালক বল হচ্ছে সমজাতীয় 36টা কোষ, প্রতিটার তড়িৎচালক বল ই ইকুয়াল টু, তোমরা কিন্তু ভাষায় লিখবে, আমি শুধু ভ্যালুগুলো লিখে দিচ্ছি, 1.5। আচ্ছা, ভোল্ট হবে এটা, ভি। আচ্ছা, অভ্যন্তরীণ রোধ মানে স্মল আর কত, 0.5 ওহম সমান সমান হাফ ওহম। আচ্ছা, এবার কোষের সংখ্যা হচ্ছে 36টা। আচ্ছা, এবার 2 ওহম বাহ্যিক রোধ মানে ক্যাপিটাল আর ইকুয়াল টু হচ্ছে 2 ওহম। আর কি দেওয়া আছে, কোন শর্তে সাজালে প্রবাহ মাত্রা সর্বাধিক হয়। আচ্ছা, এবার আমি হচ্ছে যে এখন যে থিওরি বোঝালাম সেখানে কিভাবে করলাম আমি, যে আমাকে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কিভাবে পাওয়া যাবে। দেখো এখানে কিন্তু কোনো মিশ্র সমবায় বা কিছুই বলা নেই, কিন্তু আমি জানি যে মিশ্র সমবায় সজ্জিত করলেই হচ্ছে সর্বাধিক প্রবাহ মাত্রা পাওয়া যাবে। এবং কিভাবে সাজাতে হবে, আমি হচ্ছে কি নিয়েছিলাম, থিওরিটা ভেবে দেখো, হচ্ছে এম সংখ্যক সারি ছিল বা এম সংখ্যক লাইন ছিল, প্রতি লাইনে হচ্ছে এন সংখ্যক কোষ যুক্ত ছিল। কারণ ওটাকে লিখে ফেলি আমি, যে ধরি যদি কোষগুলিকে এম সংখ্যক লাইন বলতে পারো বা ভালো কথায় সারি বলি, সারিতে সাজানো হয় এবং যদি
প্রতি সারিতে n সংখ্যক কোষ যুক্ত থাকে, n সংখ্যক কোষ যুক্ত থাকে, তবে যেটা প্রশ্ন বলেছে বাহ্যিক বর্তনীতে, তবে বাহ্যিক বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়া যাবে। ঠিক আছে, এভাবে করে আমি প্রথমে লিখে দিলাম যে কিভাবে সাজানো হলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়া যাবে। এবার এটাকে আমাকে কিন্তু বের করতে হবে। কারণ এখানে কোনটা দেওয়া নেই, এখানে এম আর এন এই ভ্যালুটা দেওয়া নেই, এটাই আমাকে বের করতে হবে। আচ্ছা, এবার এখানে দেখো 36টা মোট কোষ বলে দিয়েছে, মোট কোষের সংখ্যা 36টি। তাহলে আমি এখন যে থিওরিটা বোঝালাম, যদি হচ্ছে প্রতি সারিতে হচ্ছে n সংখ্যক কোষ যুক্ত আছে এবং এরকম হচ্ছে m সংখ্যক সারি আছে, তাহলে মোট কোষের সংখ্যা কত হবে? মোট কোষের সংখ্যা কত হবে? mn, তাই তো? যেমন এখন থিওরিটা বোঝালাম, মোট হচ্ছে m সংখ্যক লাইন বা সারি, আর প্রতি সারিতে বা লাইনে n সংখ্যক কোষ, তাহলে মোট কোষের সংখ্যা mn। এবার দেখো প্রশ্নে মোট কোষের সংখ্যা দিয়ে দিয়েছে 36টি, তার মানে প্রশ্নানুযায়ী mn সমান 36। আচ্ছা, এবার দেখো একটা কথা এখানে বলা আছে যে কি শর্তে, কোন শর্তে সাজানো হলে বাহ্যিক বর্তনীতে সর্বাধিক প্রবাহ মাত্রা পাওয়া যায়। এবার আমরা কি জানি যে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত কি? r ইকুয়াল টু nr বাই m বা mr ইকুয়াল টু nr। আচ্ছা, এবার আমরা এভাবে লিখবে যে আমরা জানি সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত হলো কত? m ইন্টু ক্যাপিটাল আর ইকুয়াল টু n ইন্টু স্মল আর। এই যেটাই ছিল r ইকুয়াল টু nr বাই m, এটাকে গুণ করে এভাবে লিখবো m r ইকুয়াল টু nr। আচ্ছা, এবার এখানে আমরা কোন কোন ভ্যালুগুলো জানি দেখো। m এর ভ্যালু জানি না, r এর ভ্যালু জানি কত? 2, m ইন্টু 2 ইকুয়াল টু n। n আমরা জানি না, কিন্তু এখান থেকে আমরা n টা বের করতে পারবো। n ইকুয়াল টু কত হয়ে যাবে? 36 বাই m। ঠিক আছে, তাহলে n এর ভ্যালু বসিয়ে দিলাম 36 বাই m ইন্টু r, আর কত? 0.5 ওহম, মানে হাফ। তাহলে এটা কত হয়ে যাবে? 218 হচ্ছে 9, তাহলে কত হয়ে যাচ্ছে? m স্কোয়ার ইকুয়াল টু 9, m ইকুয়াল টু প্লাস মাইনাস 3, দেয়ারফর m ইকুয়াল টু 3। যেহেতু বলবে যে লাইনের সংখ্যা কখনো নেগেটিভ হয় না, লাইন বা সারির সংখ্যা, এখানে সারি ধরেছি, সারির সংখ্যা কখনো ঋণাত্মক হয় না। মানে m ইকুয়াল টু কি পেয়ে গেলাম? 3 পেয়ে গেলাম। আচ্ছা, বোর্ডে দেখা যাচ্ছে তো? বোঝা গেল? এখান থেকে m ইকুয়াল টু 3 পেয়ে গেলাম। এবার এখান থেকে তার মানে n পেয়ে যাব, অতএব এখানে m এর ভ্যালু বসিয়ে পাই 36 বাই 3, তার মানে n ইকুয়াল টু কত হচ্ছে? 12। ঠিক আছে, তো তার মানে এই যে 36টা হচ্ছে কোষ দেওয়া ছিল, একে আমি কি কিভাবে সাজাতে পারতাম, এটা যদি একবার ভাবি কি কিভাবে সাজাতে পারতাম। দেখো, আমি ধরো হচ্ছে যে 12টা লাইন করলাম, প্রতি লাইনে 3টা করে কোষ, তাহলে 36 হতো। 3টা লাইন করলাম, প্রতি লাইনে 12টা করে কোষ, তাহলে 36 হতো। আচ্ছা, 9টা লাইন করলাম, প্রতি লাইনে 4টা করে কোষ, তাহলে 36 হতো। 4টা লাইন করলাম, প্রতি লাইনে 9টা করে কোষ, তাহলে 36 হতো। আচ্ছা, একটা লাইন করলাম, প্রতি লাইনে ওই লাইনে 36টা কোষ। এইভাবে এত রকম ভাবে কম্বিনেশন করা যেত। আরো কি কোনো কম্বিনেশন হবে না? মনে হচ্ছে হবে না। এই এত রকম ভাবে কম্বিনেশন করা যেত, ঠিক আছে। কিন্তু কোন ভাবে করলে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যাবে সেটা আমরা বের করলাম কি, m কত বেরালো? 3, তার মানে হচ্ছে কতগুলো লাইন করতে হবে? 3টা লাইন, আর n কত বেরালো? 12, মানে প্রতি লাইনে কতগুলো কোষ যুক্ত থাকতে হবে? 12টা করে কোষ। তার মানে এবার শর্ত কি দিবে? অতএব এবার হচ্ছে উত্তর কি লিখবে? অতএব যদি কোষগুলিকে এবার জায়গায় 3, যদি কোষগুলিকে 3টি সারিতে সাজানো হয়, যদি কোষগুলিকে 3টি সারিতে সাজানো হয় এবং যদি প্রতি সারিতে n মানে হচ্ছে 12টি কোষ যুক্ত থাকে, 12টি করে কোষ যুক্ত থাকে, তাহলে বাহ্যিক বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়া যাবে। এটা তোমার প্রথম আনসারটা হয়ে গেল, ঠিক আছে। এবার ওই প্রবাহ মাত্রার মান কি হবে? ঠিক আছে, সর্বোচ্চ প্রবাহ মাত্রার মান চেয়েছে, তো সর্বোচ্চ প্রবাহ মাত্রার মান আমরা জানি, সূত্র। বোঝা গেল ব্যাপারটা? যে
এবার তোমাদের হচ্ছে এই অঙ্কটার সঙ্গে দেখো থিওরিটা হচ্ছে রিলেট করছে, যেটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম, যেখান থেকে আমি বুঝতে পারবো যে আমি কোন কম্বিনেশনে সাজালে ম্যাক্সিমাম কারেন্ট পাবো, সেরকমই অঙ্কটা দিয়েছে। এবার আশা করি ব্যাপারটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে এই অঙ্কটার মাধ্যমে। এবার হচ্ছে ওই প্রভাব মাত্রার মান কত। এবার সর্বোচ্চ প্রভাব মাত্রার মান, সর্বোচ্চ প্রভাব মাত্রার মান আই ম্যাক্স। আচ্ছা, এবার এখানে একটা বিষয়, আমার যে বর্তনীর প্রভাব মাত্রা এম এন ই বাই এম আর প্লাস এন আর, এখানে আমি হচ্ছে এই শর্তটা বসিয়ে তো এই দুটো পেয়েছিলাম, তাই না? তুমি এই দুটো শর্ত আলাদা করে মনে রাখতে পারো, বা তুমি যদি শুধু এই আই এর ভ্যালুটা মনে রাখো, আমি তো এমও জানি এনও জানি, এখানে বসালেও কিন্তু আমরা হচ্ছে আই ম্যাক্সটা পেয়ে যাবো। ঠিক আছে, আলাদা করে ডাইরেক্ট সূত্র বসাতে পারো, বা শুধু সূত্র হচ্ছে মনে না থাকে বা কনফিউশন না, তাহলে কিন্তু ডাইরেক্ট এই যে হচ্ছে কারেন্টের রাশিমালাটা, এখানে কিন্তু এম আর এন আমরা দুটোই বের করেছি, আর বাকিগুলো আমরা মান জানি, এখানে বসালেও কিন্তু পেয়ে যাবো। ঠিক ক্লিয়ার? আমরা যেহেতু সূত্র এখনই বের করলাম, তো আমরা সূত্রেই বসাই। আই ম্যাক্স কত হবে? এম ই বাই যে কোনো একটা সূত্র বসাতে পারো, এইটা বা এইটা, অর্ধে আমি লিখে দিয়েছি 2r। কত হচ্ছে দেখি, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 3। ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু হচ্ছে 1.5। আচ্ছা, নিচে 2, আর আর এর ভ্যালু কত হচ্ছে হাফ, তাহলে কত হচ্ছে 2 কেটে কি কত হচ্ছে 4.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা, তো যদি এই সূত্রে বসাও তাহলে কিন্তু সেম হওয়া উচিত, এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু তোমাদের দেখানোর দরকার নেই। এন ই বাই 2 ইন্টু ক্যাপিটাল আর, এখানে বসিয়ে দেখি একই হওয়া উচিত, একই হবে। এন এন কত ছিল আমাদের 12, ই কত? ই হচ্ছে 1.5, 2 আর কত? আর হচ্ছে আমাদের 2, তাহলে হচ্ছে 2 2 4 4 3 যা হচ্ছে 12, তাহলে হচ্ছে 4.5। বুঝতে পারলে তো? যে কোনো একটাতে তোমাকে বসালেও হবে, বা তুমি এটাতেও বসাতে পারো বা এটাতেও বসাতে পারো, বা এই দুটোও যদি ভুলে যাও এটাতে ভ্যালুগুলো বসালেও কিন্তু একই ভ্যালু চলে আসে। ঠিক আছে, তোমার যে কোনো একটা বসালেই হলো, দুটো দেখানোর দরকার নেই। ক্লিয়ার? তার মানে একটা হচ্ছে উত্তর তো প্রথমে পেয়ে গেছি। এবার সর্বোচ্চ প্রভাব মাত্রার মান কি হবে? সর্বোচ্চ প্রভাব মাত্রার মান হবে 4.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই মিশ্র সমবায় থেকে কিন্তু প্রত্যেক বছরই 2018, 19 দুই বছরে দিয়েছে। এবার তো যাই পরীক্ষা হয়নি, তো তোমাদের বেলাও কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে। আমি কোষের সমবায়ের উপর যে 3টে ভিডিও করেছি 7, 8, 9 নম্বর, এই 3টাই কিন্তু ভালো করে দেখে প্রত্যেকটা পয়েন্ট নোট করো, এবং আরো যেটা ব্যাপার যে হচ্ছে সামগ্রিকভাবে বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি যেরকম অঙ্কগুলো করালাম সেরকম অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, এবার 2 নম্বর অঙ্কটা দেখে নিই। দেখো, প্রত্যেকটি স্মল আর অভ্যন্তরীণ রোধ এবং ক্যাপিটাল পি তড়িৎচালক বলের ক্যাপিটাল এন সংখ্যক কোষ মিশ্র সমবায়ে যুক্ত করা হয়। মিশ্র সমবায় একদম পরিষ্কার বলে দিয়েছে, যেন প্রতিটি সারিতে এন সংখ্যক কোষ এবং সারির সংখ্যা এম হয়। প্রথম ক্ষেত্রে এম সংখ্যক কোষ এবং সারির সংখ্যা এন। এমতো অবস্থায় বহির্বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ মাত্রা আই চলে। আই কিন্তু সর্বোচ্চ প্রবাহ মাত্রা। ঠিক আছে, এখন কোষগুলিকে এমন ভাবে যুক্ত করা হলো যাতে এক একটি সারিতে এম সংখ্যক কোষ এবং সারির সংখ্যা এন হয়। দ্বিতীয় ক্ষেত্রে কি করা হলো? উল্টো করে দেওয়া হলো। প্রথম ক্ষেত্রে ছিল এম সংখ্যক সারি এন সংখ্যক কোষ, দ্বিতীয় ক্ষেত্রে কি করা হলো? উল্টো করে দেওয়া হলো এন সংখ্যক সারি আর হচ্ছে এম সংখ্যক কোষ। এবার তাহলে দেখা হচ্ছে বহির্বর্তনীতে প্রবাহ মাত্রা আই ড্যাশ হলে আই ড্যাশ ইকুয়াল টু 2mn বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু আই। ঠিক আছে, দেখো, আচ্ছা, এবার প্রথম ক্ষেত্রে আচ্ছা আমরা ধরে নিই যে বহির্বর্তনী রোধ, বহির্বর্তনী রোধ ইকুয়াল টু ক্যাপিটাল আর। অতএব প্রথম ক্ষেত্রে কি বলেছে? প্রথম ক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহ মাত্রা আই চলে। আচ্ছা, এবার সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত হলো কি? এই যে বহির্বর্তনীর রোধ আর ইকুয়াল টু এন আর বাই এন। একদম এটাই কেন লিখতে পারলাম, কারণ হচ্ছে আমরা এই যে ফর্মুলাটা ডিরাইভ করেছি বা যেটা আমরা থিওরি আজকে ডিরাইভ করলাম, সেখানে আমরা কিন্তু প্রথম ক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে সারির সংখ্যা এম আর প্রতি সারিতে এন সংখ্যক কোষ, সেটা ধরে করেছিলাম, সেই জন্য আমি এটা ডাইরেক্ট লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার অতএব সর্বোচ্চ প্রবাহ মাত্রা, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, তাই তো? অতএব প্রথম ক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহ মাত্রা
আই ইকুয়াল টু কি হবে, সর্বোচ্চ প্রবাহমাত্রার মান কত, এটা হতে পারে এটা হতে পারে, আবার কোনটা লিখবো, যেহেতু আমাকে প্রশ্নে স্মল আর বলে দেওয়া আছে সেই জন্য আমি স্মল আর দিয়ে যেটা আছে আই ম্যাক্স সর্বোচ্চ প্রবাহমাত্রা আই ইকুয়াল টু এটা লিখবো এম ই তড়িৎ চালক বল, এখানে তড়িৎ চালক বল হচ্ছে পি, সেই জন্য এখানে পি লিখবো, এম পি বাই কত হয়ে যাবে 2r। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার এটা হয়ে গেল প্রথম ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি করা হয়েছে, উল্টো করে দেওয়া হয়েছে। এবার হচ্ছে সারির সংখ্যা n, কোষের সংখ্যা হচ্ছে প্রতি সারিতে কোষের সংখ্যা m। আর দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ প্রবাহ মাত্রা বলেনি, বহির্বর্তনীতে প্রবাহ মাত্রা বলেছে আই ড্যাশ, মানে আর রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে আই ড্যাশ। তাহলে এবার লিখবো যে আবার দ্বিতীয় ক্ষেত্রে বহির্বর্তনীর প্রবাহ মাত্রা, বহির্বর্তনীতে প্রবাহ মাত্রা কত বলে দিয়েছে আই ড্যাশ সমান সমান। আচ্ছা, এবার আমরা যে এই যে বর্তনীর প্রবাহ মাত্রা, এটা এত আসলে বহির্বর্তনীর প্রবাহ মাত্রা, এর ভ্যালুটা কত ছিল, আই ইকুয়াল টু এম ই বাই এম আর প্লাস এন আর। আচ্ছা, এটা আমরা কোত্থেকে পেয়েছিলাম, দেখো যখন ডিরাইভ করেছিলাম তখন কিন্তু প্রথমে এই ভ্যালুটা এসেছিল, এন ই বাই আর প্লাস এন আর বাই এম, এটাকে ক্যালকুলেশন করে আমি এটা পেয়েছিলাম। তো এবার আমি এখানে এটা না লিখে এটা লিখবো, কারণ এটা লিখলে আমি আর এর ভ্যালুটা পুট করতে পারবো, ঠিক আছে। এবার এখানে কিন্তু আমি এই যে ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম, এখানে আমাদের কি ছিল, এম সংখ্যক সারি, প্রতি সারিতে এম সংখ্যক কোষ, খেয়াল করে দেখো, কিন্তু এখানে উল্টো দিয়েছে, এম সংখ্যক কোষ আর সারির সংখ্যা এন। তাহলে এখানে কি করতে হবে, আমাকে এন এর জায়গায় লিখতে হবে এম, আর থাকলো এন এর জায়গায় লিখতে হবে এম, এম আর বাই এম এর জায়গায় এন, ঠিক আছে, উল্টো লিখতে হবে। আচ্ছা, এখানে ই ছিল তড়িৎ চালক বল, এখানে তড়িৎ চালক বলকে পি বলে দিয়েছে, তাই পি লিখে দিলাম। এবার এইভাবে লেখার পরে আমার সুবিধা কি হলো, আর এর ভ্যালুটা আমি হচ্ছে লিখতে পারবো, কারণ প্রথম ক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহ মাত্রা শর্ত হচ্ছে এই আর ইজ ইকুয়াল টু এন আর বাই এম। তাহলে এখানে পুট করে দাও, কত হবে এমপি বাই আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে এন আর বাই এন ইনটু স্মল আর বাই এম প্লাস এম ইনটু স্মল আর বাই এম আছে। এবার এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, দেখো এমপি থাকলো, আচ্ছা উপরে হচ্ছে যেটাকে নিচে করি সমান সমান এম এন হচ্ছে কি লসাগু হলো, লসাগু হলে এটা উপরে উঠে যাবে, কত হবে এম এন ইন্টু এমপি, এটা হয়ে যাবে। আর এখানে কত হবে এন স্কোয়ার আর প্লাস কত হবে এম স্কোয়ার আর, এর ফলে কত হয়ে যাবে এম স্কোয়ার এমপি ডিভাইডেড বাই আর ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা কি বোর্ডে দেখা যাচ্ছে তো? তাহলে আমরা আই ড্যাশ এর ভ্যালুটা বের করে নিতে পারলাম। এবার আমাকে কি বের করতে হবে, দেখাতে হবে আই ড্যাশ ইকুয়াল টু এটা ইনটু আই। তো আমি তো আইও বের করে নিয়েছি, ঠিক আছে, এই যে আই বের করে নিয়েছি আমি, আর হচ্ছে আই ড্যাশও বের করে নিলাম। এবার আমি যদি এইভাবে দেখাই তাহলে কোনো অসুবিধা নেই, দেয়ারফর আই ড্যাশ বাই আই, এটা আমি বের করি, তাহলেই হয়ে যাবে। কত হচ্ছে আই ড্যাশ সমান কত পেয়েছি, এম স্কোয়ার এন পি ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইনটু কত আর। এবার ডিভাইডেড আই আছে, তাহলে কি হবে আই এর ভ্যালু কত, এই এমপি বাই 2r, তাহলে উল্টে যাবে 2r বাই এম। এবার কি কি ক্যান্সেল হবে দেখি, আর আর ক্যান্সেল হলো, এখানটায় পি ক্যান্সেল হলো, এম স্কোয়ার ক্যান্সেল হলো, তাহলে কত আসলো 2mn বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আই ড্যাশ বাই আর। দেয়ারফর আই ড্যাশ ইকুয়াল টু কি হয়ে গেল, এখানে পুট করে দাও 2mn বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু আই। এটাই হচ্ছে আমার চেয়েছিল, তো এটা হয়ে গেল প্রুফ, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এটাও কিন্তু পুরোপুরি কনসেপ্ট ওরিয়েন্টেড অঙ্ক ছিল। তো উচ্চ মাধ্যমিকের জন্য কিন্তু এরকম কনসেপ্ট ওরিয়েন্টেড অঙ্ক বা থিওরি ওরিয়েন্টেড অঙ্কই বেশি দেয়, কিন্তু আমাকে একটু ভালো করে ব্যাপারগুলো বুঝে নিতে হবে। সূত্রগুলো শুধু একদম মুখস্থ করলে হবে না, প্রত্যেকটা রাশি তোমার যেন পরিষ্কারভাবে জানা থাকে এবং পুরো বিষয়টা যেন সম্বন্ধে তোমার পরিষ্কার ধারণা থাকে, তাহলে তুমি কিন্তু এরকম যে কোনো অঙ্ক দিলে করতে পারবে। আর কম্পিটিশনে কিন্তু সাধারণভাবে এখান থেকে খুব বেশি আসে না, তাহলে আমি হচ্ছে শ্রেণী আর সমান্তরালের ক্ষেত্রে কম্পিটিশনে কিছু কিছু অঙ্ক করিয়েছি। দরকার হলে শুধু তড়িৎ কোষের উপর একটু হচ্ছে হাই কোয়ালিটির অঙ্কগুলো নিয়ে আরেকটা ভিডিও পরে তৈরি করব, কিন্তু আপাতত তোমরা এই হচ্ছে 7 আর 8 আর 9 নম্বর ভিডিওতে, অর্থাৎ শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এবং তড়িৎ কোষের মিশ্র সমবায়, এর থিওরিগুলো ভালো করে নিয়ে ফর্মুলাগুলো হচ্ছে খাতায় হচ্ছে নোট ডাউন করে রাখো এবং কনসেপ্টগুলো ভালো করে বুঝে রাখো।
যে তোমরা এরকম অঙ্কগুলো দিলে খুব সহজে করতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে শেষ করছি। এরপরের ভিডিওতে আমি তড়িৎ ক্ষমতা সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, তোমরা ততক্ষণ ভালো মতো এখান থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো।